আজকে আমরা একটা সেকশন নিয়ে আলোচনা করব, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এই চ্যাপ্টারগুলো আমরা পড়বো। তো এই জিনিসগুলো কী জিনিস সেটা বোঝাতে গেলে এদের ইংলিশ নামটা একটু বলতে হবে আমাকে। এগুলো হচ্ছে গিয়ে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত যাই বলি না কেন, সবই হচ্ছে গিয়ে কোনিক সেকশন, মানে একটা কোণের সেকশন। কোণ অনুসারে কোণ কী জিনিস? শঙ্কু। ঠিক আছে, একটা কোণকে যদি আমরা একটা সমতল দিয়ে কাটার চেষ্টা করি তাহলে বিভিন্ন ধরনের যে শেপটা আসবে সেই শেপগুলো নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে, কোনিক সেকশন, একটা কোণের সেকশন নিয়ে আলোচনা করছি। অধিবৃত্ত কখন হবে, কীরকম কী অ্যাঙ্গেলে কাটবো? অবশ্যই একটা অ্যাঙ্গেলে কাটতে হবে তারপরে তো। ঠিক আছে, অধিবৃত্ত যখন হবে তখন কী অ্যাঙ্গেলে কাটবো, এবার যদি পরাবৃত্ত হয় তখন কী অ্যাঙ্গেলে কাটবো, এগুলো সব আমরা আস্তে আস্তে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই। এই হচ্ছে কি একটা শঙ্কু। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে একটা শঙ্কু। শঙ্কুর নিচটা আমাদের কাছে ওই স্বাভাবিক বৃত্ত আছে। ঠিক আছে, তো এই যে বললো না কোনটা কার সাথে কোন, এর সাথে কোন নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাইকে? সবাই বুঝতে পারছি? আচ্ছা, এইটাকে বলা হয় স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। সবাই জানা আছে তির্যক উচ্চতা, এটাই কি বলা হয়? উচ্চতা। ঠিক আছে, মানে উচ্চতার সঙ্গে মানে লম্ব যে আমাদের মানে প্রথম ওই শীর্ষবিন্দু থেকে যে লম্বটা তার সাথে কোণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, যদি আমরা এই শঙ্কুটাকে মানে একদম সোজা বরাবর, সোজা মানে একটা কোনো পাতা নিয়ে সোজা, এখানে দেখানো যাচ্ছে না তো, এই শঙ্কুটা আছে। ঠিক আছে, এটার আমি যে কোনো জায়গায় একদম সোজা কাটছি, একদম সোজা, খুবই স্বাভাবিক একটা বৃত্ত আসবে না? খুবই স্বাভাবিক, একদম একদম সোজা, কিন্তু কোনো এদিক ওদিক বাঁকাচ্ছি না, একদম সোজা যদি যাই একটা বৃত্ত আসবে। তার মানে সেই ক্ষেত্রে এর যে যদি আমি বলি এর সঙ্গে ওই যে সরলরেখাটা, এই যে এই সরলরেখাটাকে তার কোণটা কত হবে? 90 ডিগ্রি। খুবই স্বাভাবিক, মানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটি তখনই আমার একটা বৃত্ত আসছে। এবার একটু এদিক ওদিক করলে তখনই আলাদা কোণ আসবে। ঠিক আছে, এবার যদি আমি 90-এর থেকে মানে একটু এটাকে বাঁকালাম, ঠিক আছে, তখন এই ধরনের একটা শেপ আসবে। তখন আমার কাছে এই ধরনের একটা শেপ আসবে, আর সেটা হচ্ছে মানে দেখতে হবে এরকম, পরে আমি এটাকে এখানে আঁকছি, সেটা দেখতে এরকম হবে। বুঝতে পারছি? মানে এই যে এইটা এরকম একটা শেপ আসবে না? ঠিক আছে, বুঝতে পারলাম না? হ্যাঁ, এই যে আমি আবার দেখাচ্ছি কেটে, আমি এইটাকে এইভাবে করে কাটছি, তাহলে একদম নিচ দিয়ে বেরোবে না। ঠিক আছে, মানে এইসব জায়গা দিয়ে বেরোলো, সাপোজ এইসব জায়গা দিয়ে বেরোলো, তো সেই ক্ষেত্রে খুবই স্বাভাবিক যে আমার যে শেপটা আসবে সেটার এই দিকটা তো ফাঁকা থাকছে, তাই না? ওই যে ফাঁকা দিকটাই হচ্ছে এই দিকটা। ঠিক আছে, ক্লিয়ার হলো হুমায়ুন? বুঝতে পারছিস না? কেন? আরে বাবা, এটাকে যদি আমি কাঁচি দিয়ে এরকম করে কাটি, এরকম করে ধরে এরকম করে কাটলাম, তাহলে এই দিকটা ফাঁকা আর এই দিকটা ফাঁকা থাকবে কি? এক দিকটা যে কোনো ফাঁকা হবে, এই দিক থেকে কাটছি তো, তাহলে এই দিকটা ফাঁকা হয়ে গেল না? এই দিকটা ফাঁকা হলো আর এই দিকটা কী হলো? এদের গোল আকারে থেকে গেলো এইদিকে, তাহলে ওইটাই তো গেছি, একদিকে গোল একদিকে ফাঁকা। ঠিক আছে, এইবার যদি আমি এমন করে কাটতাম, সাপোজ এইখান থেকে কাটলাম আর এটা সেটা একদম এই মানে এর ভেতর দিয়ে কোথাও একটা দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা ডিম্বাকৃতি আকারে বেরোবে না জিনিসটা? বুঝতে কি পারছি সবাই? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে ওইটাকে, মানে যদি এই আকারটা আসে। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার কাছে অধিবৃত্ত, এইটা হচ্ছে কি আমার কাছে এটা ডিম্বাকৃতি আকার যেটা আর কি। ঠিক আছে, এটাকে বলা হবে উপবৃত্ত। আর পরাবৃত্ত কোনটা? পরাবৃত্তর ক্ষেত্রে আমাকে দুখানা টোপর নিতে হবে। টোপর মানে হচ্ছে শঙ্কু। ঠিক আছে, এই আরেকটা শঙ্কু নিলাম, সাপোজ এই শঙ্কুটাকে এইখানে রাখলাম। ঠিক আছে, দুটো শঙ্কু, এই দুটো শঙ্কুর আমি কি করলাম, এই যে আমি একদম সোজা বরাবর কাটলাম। তাহলে এই ক্ষেত্রে কী হবে? এখান থেকে কিছুটা অংশ পেলো, আবার এখানে কিছুটা অংশ পেলো। এখানে যে অংশটা সেটা দেখতে কিন্তু এরকম, কারণ আমি এখান থেকে যেহেতু কাটছি তাহলে দেখতে এরকম একটা শেপ তৈরি হচ্ছে। ওই একই শেপ এখানে একটা তৈরি হবে, তার মানে এরকম একটা কিছু আকৃতি আসবে যদি আমি কাটি, মানে এইরকম, এদিকে কিছুটা এদিকে কিছুটা, বা দেখা গেল কেউ বলছে এইরকম বা এইরকম, যে যেমনভাবে ধরেছে আর কি, এরকম দুটো শেপ আসবে না? তো এই শেপটাকে বলা, এই দুটো শেপটাকে বলা হচ্ছে পরাবৃত্ত। বুঝতে পারলাম সবাই মোটামুটি? মানে একটা শঙ্কুর সাথে আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল নিয়ে যখন কাটছি একটা সমতল দিয়ে একটা শঙ্কুকে, এই বিভিন্ন ধরনের শেপ আসছে, এই শেপগুলোরই নাম দেওয়া হয়েছে একটা অধিবৃত্ত, একটা উপবৃত্ত, একটা পরাবৃত্ত। ঠিক আছে, আর বৃত্ত তো একদম বললাম 90 ডিগ্রি সমান সমান যদি কোণে কাটি তখনই একটা বৃত্ত আসবে, খুবই স্বাভাবিক। কি হুমায়ুন, বুঝতে পারছিস? হতে পারে একটা বিন্দুর সঞ্চারপথ। একটা বিন্দুর সঞ্চারপথ মানে কি? ওই বিন্দুটা যে বৃত্ত না, ওই বিন্দুটা যে বক্রে আছে বা যে সরলরেখায় আছে তার সমীকরণটা চাইছি, সেটাকেই তার বক্র। সাপোজ এই একটা বিন্দু,
এই বিন্দুটা এরকম একটা কিছু জায়গাতে আছে, ঠিক আছে। তো এই যে বক্রটা তার যে সমীকরণ সেইটাকে বলা হচ্ছে এই বিন্দুর সঞ্চার পথ। মনে কর তুই এই ঘরটার চারিদিকে হাঁটছিস, তাহলে তোর সঞ্চার পথ হচ্ছে একটা আয়তক্ষেত্র। এবার ব্যাপারটা বুঝতে পারলি? ক্লিয়ার হলো সবার? ঠিক আছে। যেমন যদি আমি একটা বিন্দু যদি এই মানে এই যে বক্রটা আছে এর যে সমীকরণটা সবসময় এটাকে স্যাটিসফাই করছে, বিন্দুটা যেখানে থাকুক না কেন, তার মানে কি এই যে বক্রটা সেটাই হচ্ছে ওর সঞ্চার পথ। মানে ও যে পথে আছে তার সমীকরণটাকে বলা হচ্ছে ওই বিন্দুটার সঞ্চার পথ। সবারই ক্লিয়ার হলো ব্যাপারটা? একদম শর্টকাট বলতে গেলে। এইবার আমি যে জিনিসগুলো ছবি এঁকে বোঝালাম এগুলো ম্যাথামেটিক্যালি আরেকভাবে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে এই যাই আমি তৈরি করলাম না কেন সবাই হচ্ছে গিয়ে একটা না ফিক্সড বিন্দু থাকবে, ঠিক আছে। ফিক্সড বিন্দু যেটাকে আমরা সবসময় বলবো নাভি। কি বললাম? নাভি। আর একটা ফিক্সড লাইন থাকবে যেটাকে বলা হবে নিয়ামক। ঠিক বলছি কি আমি? ঠিকই তো বলা উচিত। নিয়ামক, ডিরেক্ট্রিক্স ইংরেজিতে বলা হয়, এটাকে বলা হয় ফোকাস। তো আমি এই যতগুলো শেপ দেখালাম না কেন সবগুলো শেপের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধর্ম আছে। কি ধর্ম? ওই প্রত্যেকটাই শেপ বা প্রত্যেকটাই আকার একটা এমন একটা বিন্দুর সঞ্চার পথ যে বিন্দুটার, সাপোজ এই যে আমি বিন্দুটা নিচ্ছি, এই যে বিন্দুটা একবার এখানে নিলাম, তো এই যে নাভিটা সবসময় এস দিয়ে লেখা হয়, ঠিক আছে, এস। আর এই বিন্দুটা হচ্ছে গিয়ে সাপোজ আমার কাছে পি। তাহলে দেখা গেল এই যে এসপি করছি আর এই যে পিএম করছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে এসপি আর এখান থেকে যদি একটা লম্ব টানি পিএম, দেখা যাচ্ছে যে এই যে মানে এই বিন্দুটা যেখানে থাকুক না কেন, মানে যদি বিন্দুটা একটা অধিবৃত্তের উপরেও থাকে, একটা পরাবৃত্তের উপরেও থাকে, আর একটা উপবৃত্তের উপরেও থাকে, সব ক্ষেত্রেই এই যে আমি যদি এসপি আর পিএম এর অনুপাতটা বের করি তো সেটা সবসময় ধ্রুবক হবে। বুঝতে পারছি সবাই কি বলতে চাইছি আমি বোঝাচ্ছি, আবার ভালো করে বোঝাচ্ছি। এই বিন্দুটা আর এই লাইনটা ফিক্সড, একদম ফিক্সড, ঠিক আছে। আমি যতগুলো ছবি আঁকলাম না কেন সবার ক্ষেত্রে এই ধর্মটা ফিক্সড আছে। মানে আমি ওদের উপরে যে কোনো বিন্দু নিলে, সাপোজ একটা আমি অধিবৃত্ত নিয়ে বোঝাচ্ছি, অধিবৃত্তটা তো দেখতে এরকম ছিল, ঠিক আছে। তো অধিবৃত্ত আর এই যে এইটা হচ্ছে কি সাপোজ আমার কাছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে সাপোজ আমার কাছে ওয়াই অক্ষ। আর এইটা এই যে এই বললাম অধিবৃত্ত সবসময় একটা নাভি থাকবে, এই যে নাভিটা নিলাম। বলছে যে এই অধিবৃত্তের ক্ষেত্রে আমি এখানে একটা বিন্দু নিলাম, এই যে বিন্দু নিলাম, তো তাহলে এইটা নাভিটা মানে এস, এটা হচ্ছে আমার কাছে নিয়ামক। এই যে এস পি বের করলাম আর এই যে পি এম বের করলাম, এটা হচ্ছে এস পি আর এই যে পি এম, এদের যে অনুপাতটা হবে ধ্রুবক হবে। ধ্রুবক হবে মানেটা কি? ধ্রুবক তো এমনিতে হবে, বুঝতেই পারছি। বলছে আমি যদি এখানেও নিতাম, মানে বিন্দুটা এখানে নিলাম, তখন এই যে এটা এস পি হয়ে গেল, এটা হয়ে গেল পি এম। এই যে এস পি এ পি এম যেটা আসবে আর আগের যেটা এস পি পি এম ছিল দুটোরই সেম হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো? যদি বিন্দুটা এখানে নিতাম তাহলে ওই যে এসপি বের করতাম আর পিএম বের করতাম, এই যে অনুপাতটা আসতো এইটাও সেম হতো আগের দুটোর সাথে। এই ধ্রুবকটা বারবার বলছি না, এই যে মানে ফিক্স থাকবে, এই যে অনুপাতটা সবার ক্ষেত্রে ফিক্স থাকবে। এটা শুধুমাত্র এসের অধিবৃত্তর জন্য না, আমি যদি একটা উপবৃত্ত আঁকতাম, উপবৃত্ত দেখতে কীরকম, এই হচ্ছে একটা উপবৃত্ত, এই ক্ষেত্রে না দুটো ইয়ে থাকে নির্দিষ্ট, মানে যে ফিক্সড বিন্দুটা রেখেছিলাম না আমি নাভি, অধিবৃত্তর ক্ষেত্রে এই পরাবৃত্তর উপবৃত্তর ক্ষেত্রে দুটো থাকে নাভি। তাহলে এখানেও যদি আমরা নিয়ামকটা সাপোজ এইসব জায়গায় কোথাও নিয়ামক আছে, এই যে এখানে একটা বিন্দু নিলাম এসপি, ঠিক আছে, এই যে এখান থেকে একটা লম্ব টানলাম এসপি বাই পিএম এইটা, বা যদি আমি বিন্দুটা কেউ যদি এখানে নিত এসপি আর পিএম হচ্ছে গিয়ে এইটা, এই দুটোই রেশিও সমান হতো। বুঝতে পারলাম? যতগুলোই আমি ছবি এঁকেছিলাম না কেন সবার ক্ষেত্রে এই ধর্মটা আছে। মানে এই প্রত্যেকটা ছবি এমন একটা বিন্দুর সঞ্চার পথ যে বিন্দুর জন্য এসপি আর পিএম এর অনুপাতটা সবসময় ধ্রুবক থাকবে। ব্যাপারটা বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? খুব ভারী লাগছে না? আচ্ছা, এইবার কথা হচ্ছে সবারই যদি এই অনুপাতটা ধ্রুবক হয় তাহলে আমি বুঝবো কি করে যে কোনটা মানে কোনটা কি? দেখলে এসপি বাই পিএম বের করলাম, এটার ক্ষেত্রে বের করলাম, সবই তো একই চলে আসছে। তো আমি বুঝবো কি করে যে কোনটা আমার কাছে অধিবৃত্ত, কোনটা পরাবৃত্ত আর কোনটা হচ্ছে গিয়ে উপবৃত্ত? বুঝতে তো পারবো না। আমি বলছি না, এটা বোঝার জন্য আমাদের কাছে একটা টেকনিক আছে। কি টেকনিক? সাপোজ বলা হচ্ছে যে এসপি বাই পিএম এইটাকে না, এই অনুপাতটা একটা নাম দেওয়া হয়েছে, এই নামটাকে বলা হয় ই, ঠিক আছে। এটাকে সবসময় ই দিয়েছি। আর এর বাংলার নামটা মানে এটাকে ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি আর বাংলায় বলা হয় উৎকেন্দ্রতা। এই যে অনুপাতটা সেটাকে শর্ট ফর্মে কি বলছি? ই,
আর এর বাংলা নামটা হচ্ছে উৎকেন্দ্রতা। বলছে যদি ই এর মানটা লেস দেন 1 হয় তাহলে সেই ক্ষেত্রে ওইটা একটা ই এর মানটা যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে একটা অধিবৃত্ত হবে। তার মানে কি বুঝলাম, ই এর মানটা 1 মানে কি অধিবৃত্তের ক্ষেত্রে এসপি আর পিএম এর অনুপাতটা সবসময় কত 1, তার মানে এসপি আর পিএমটা সবসময় সমান। হলো, ক্লিয়ার হলো? মানে এই যে দূরত্বটা বের করছি আমরা অধিবৃত্তের ক্ষেত্রে এসপি আর পিএম, ছবিটা ভুলও করেছি তাই এরকম হয়েছে। এসপি বাই পিএম দূরত্ব সবসময় কি হবে, সমান হবে। এসপি যা দূরত্ব পিএম দূরত্ব সবসময় সমান হবে অধিবৃত্তের ক্ষেত্রে এটা, ঠিক আছে। আচ্ছা, যদি বলছে ই এর মানটা লেস দেন 1 হয় তখন সেটা উপবৃত্ত হয়ে যাবে। মানে এই যে উপবৃত্ত এঁকেছি, তার মানে এই ক্ষেত্রে কি হলো, এসপি বাই পিএম এর মানটা লেস দেন 1, তার মানে এসপি ইজ অলওয়েজ লেস দেন পিএম, তার মানে এসপির মানটা সবসময় পিএম এর থেকে ছোট হবে। এই যে এসপি বের করছি না, এসপি সেটা ছোট হবে পিএম এর থেকে, এটা কিছুটা ছোট দেখে ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, যে এসপির মানটা পিএম এর থেকে সবসময় আমার কিনা ছোটই হবে। এই যে ছবিটা এঁকেছি না, এই ছবি অনুযায়ী আমার এই যে যদি এটা এই দূরত্ব থাকে এটা কিনা এই দূরত্বই থাকবে আর কি, একটু ভুল হয়েছে আঁকাটা বলে এরকম বাজে এসেছে, না হলে ওইটা এসপি সবসময় 7 থাকবে আর কি। আর এই ক্ষেত্রে কি হবে, এসপি সবসময় পিএম এর থেকে ছোট হবে, বুঝতে পারলাম। আর যেটা আমাদের আরেকটা কেস পড়ে আছে সেটা হচ্ছে গিয়ে সাপোজ আমি এটাই বলছি, ছবিটা এরকমই আঁকছি, এটা হচ্ছে গিয়ে পরাবৃত্ত। তো পরাবৃত্তের ক্ষেত্রে নিয়ামক আছে, এইখানে একটা দুটো নিয়ামক থাকবে এদের ক্ষেত্রে, ঠিক আছে। তো সাপোজ এইখানে যদি এসপি বের করি, এই যে এটা এস, এটা হচ্ছে গিয়ে পি, তাহলে এসপি আর এটা হচ্ছে গিয়ে পিএম, তাহলে কি বুঝতে পারছি, এসপিটা পিএম এর থেকে বড় হবে। মানে সেই ক্ষেত্রে ই এর মানটা যদি 1 থেকে বড় হয় তখন একটা পরাবৃত্ত তৈরি হবে, বুঝতে পারলাম। তার মানে এসপি যদি পিএম এর থেকে বড় তখন একটা পরাবৃত্ত। ই ইকুয়ালস টু 1 হলে অধিবৃত্ত, লেস দেন 1 হলে উপবৃত্ত, গ্রেটার দেন 1 হলে পরাবৃত্ত। আই থিঙ্ক সবার ক্লিয়ার, ঠিক আছে। মোটামুটি আমি ছবি মানে ওই শঙ্কু দেখো মোটামুটি বুঝিয়ে দিয়েছি, শুধু কোনগুলো নিয়ে আলোচনা করিনি, ঠিক আছে, যে কী কোণে কাটলে তো ওগুলো কাজে লাগে না, তোরা না বললেও হবে। সব আছে, তুই চাপ নিচ্ছিস কেন, সব বলবো আস্তে আস্তে, একটু শান্ত হ, ঠিক আছে। প্রত্যেকটা মানে যেমন সমীকরণ আসবে তেমন তার নাভি থাকবে, তেমন তার নিয়ামকের সমীকরণ থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা আলোচনা করবো, চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে। শুধু আমাকে একটা জিনিস বলতে হবে, আমি যখন বৃত্ত বলেছিলাম এই সমীকরণটা চেনা চেনা লাগছে তো, এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার 2hxy 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয় এটাকে, ঠিক আছে। সাধারণ দ্বিঘাত সমীকরণ বলেছিলাম, এটা তখন এটা দেখা যাচ্ছে কি ভিডিওতে আদৌ, হ্যাঁ যাচ্ছে। বলেছিলাম যে এই সমীকরণটা আমার একটা বৃত্তের সমীকরণ হবে কখন, কে বলতে পারবে দেখি, এ আর বি সমান হবে, তারপর এইচ এর মানটা 0 হতে হবে। কোনো এক্স ওয়াই টার্ম ছিল বৃত্তের ক্ষেত্রে, বৃত্তে যখন করছিলাম কোথাও এক্স ওয়াই টার্ম ছিল কি, ছিল না। তাহলে এইচ এর মানটা 0 হতে হবে আর এ আর বিটাকে সমান হতে হবে, তখনই এটা একটা বৃত্ত রিপ্রেজেন্ট করবে। তেমনি এগুলোর ক্ষেত্রেও একটা কিন্তু কন্ডিশন আছে, ঠিক আছে, কখন কি রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। মানে এই যে সমীকরণটা কি কখন রিপ্রেজেন্ট করবে, একটা প্যারাবোলা মানে অধিবৃত্ত, কখন হবে উপবৃত্ত, কখন পরাবৃত্ত, সব নিয়ে আলোচনা করব পরপর, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে এই বস্তুটা একটু মুখস্থ করতে হবে। যদিও এটা তো এখন মুখস্থ, নির্ণায়ক শিখিয়েছি কোথাও, নির্ণায়ক ভেক্টরে বলেছে আলাদা করে, নির্ণায়ক একদিন বলেনি না, নির্ণায়ক ভেক্টরে লাগেনি কাজে, হয়তো তাহলে লাগাতে উচিত। কেন তোরা ভেক্টর প্রোডাক্ট পড়িস নি তো, ভেক্টর প্রোডাক্ট তো নির্ণায়ক ছাড়া হবেই না। এই কে রে, ভেক্টর প্রোডাক্ট যখন বের করেছিস কি করে বের করেছিস বল না। এই তো এটা দিলাম মনে কর 2i 3j মাইনাস 5k, বি দিলাম মনে কর 3i মাইনাস 4j মাইনাস কে, এদের ভেক্টর প্রোডাক্টটা কি করে বের করেছিলি বল দেখি আমাকে। হ্যাঁ, ক্রস ভেক্টর মানে ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টকে ভেক্টর প্রোডাক্ট বলা হয় তো। কেন নাম কারণ আছে, ক্রস প্রোডাক্ট আমাদেরকে সবসময় একটা ভেক্টর দেয়, ঠিক আছে, আর ডট প্রোডাক্টটা আমাদেরকে একটা সংখ্যা দেয়, ওটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। আবার ডট, হ্যাঁ বজ্রগ্রহণ করে করতে হবে, তার মানে কিরকম করে করতাম, আইটাকে মানে লিখে দিতাম, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা এরকম করতাম। তো আমি যদি ওইটা না করে এরকম করে লিখি আই
যে কে 2 3 -5 3 -4 -1 যখন আয় তখন তো এইটাকে তো নির্ণায়ক বলে রে বাবা, আজব তো। ডিটারমিনেন্ট, এটাকে ডিটারমিনেন্ট বলে, এটাকেই তো। যখন এইটাকে নিচ্ছি তখন এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, যখন এটাকে নিচ্ছি তখন এটা ইন্টু এটা, যখন এটা নিচ্ছি সব প্লাস দিয়ে, ঠিক আছে না? এখানকার জন্য মাইনাস, এখানকার জন্য মাইনাস হবে, এটা প্লাস মাইনাস, এটা এটা প্লাস, ঠিক আছে? তো ওইটাই তো নির্ণায়ক। যা যা রে যা রে, তাই তো বলছি ভেক্টরে তো বলা উচিত। হ্যাঁ, এটার নাম যে ভেক্টর প্রোডাক্ট জানি না, কারণটা কি ভেক্টর প্রোডাক্ট দেওয়ার? এই আমাকে সবসময় একটা ভেক্টর দেয়, তো ভেক্টর প্রোডাক্ট করলে তো ভেক্টরই পাবো আমি একটা, এই জন্য ভেক্টর প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট নাম স্কেলার প্রোডাক্ট, কেন? আমাকে একটা স্কেলার নাম্বার দিচ্ছে, স্কেলার দিচ্ছে, ওই নাম স্কেলার, ব্যাস, এগুলো জানা উচিত তো। তাহলে হয়ে যাবে। সায়েন্সের স্টুডেন্টদেরকে ভেক্টর পাওয়াটা 12-এ সহজ, কমার্সের স্টুডেন্টরা যখন কিছু শিখে আসে না 11-এ, ওদেরকে ভেক্টর বোঝাতে অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কমার্সের ম্যাথ থাকে তো। আমার কলকাতাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কমার্স, ম্যাক্সিমাম, মানে সায়েন্স ম্যাথ খুব কম পড়াতাম বা পড়াই এখনো, সব ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে কমার্স ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্স, ম্যাথ, তারপরে কেউ কেউ কি সব নেয়, কেউ অ্যাকাউন্টেন্সি নেয়। তো ওদের সিলেবাসটার কি আমাদের সমতুল্য? আইএসসি বোর্ড হলে, মানে আইসিএসসি বোর্ডের আপার ভার্সনটা হলে সহজ সিলেবাস, সিবিএসই বোর্ডের কিন্তু কমার্সের সিলেবাসে কোনো পার্থক্য নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো কতদূর বলেছিলাম যে মোটামুটি আলোচনা করে দিয়েছি। এবার বলতে হবে শুধু আমাকে যে ওইটা উঠলো না প্রথম, কখন এখানে কি কি রয়ে গেছে কাজে আদৌ বাবারে। ঠিক আছে, মোটামুটি আমি আলোচনা করছি আগে। তাহলে এই কথা না ভুবন, আমাকে যদি কেউ একটা প্রশ্ন দেয়, প্রশ্ন দিয়ে বলে যে অধিবৃত্তের সমীকরণটা বের করো, ঠিক আছে? প্রশ্নটা কীরকম বলছি যে এসপি, হ্যাঁ, ফোকাস মানে নাভিটা আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? বলেছে একটি অধিবৃত্তের নাভিটা বলে দিয়েছে সাপোজ 2, -3 আছে, ঠিক আছে? আর বলেছে তার নিয়ামকের সমীকরণটা হচ্ছে, নিয়ামক না তো একটা সরলরেখা সমীকরণ দেখতে কীরকম হয় সবাই জানি। নিয়ামকের সাপোজ দিয়েছে আমাকে x - 4y ইকুয়ালস টু, আচ্ছা একটু ভালো নিই নাম্বারটা, হ্যাঁ, 3x - 4y ইকুয়ালস টু 5। এই হচ্ছে গিয়ে আমার কাছে একটা নিয়ামকের সমীকরণ বলেছে। তাহলে অধিবৃত্তটির সমীকরণ তৈরি করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুটো দিয়ে বেরিয়ে অধিবৃত্ত সমীকরণ। কী করে বেরোবে? কারণ ছবিটা আঁকি, ঠিক আছে? ছবিটা আঁকলে এই হচ্ছে গিয়ে আমার কাছে দেখা গেলো নাভি কোথায় আছে, 2, -3, 2, -3 মানে এখানে ধরলাম নাভি, তাহলে আচ্ছা হ্যাঁ 2, -3 এখানেই তো 2, -3 নামে আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে আমার কাছে নাভিটা সাপোজ এইখানে, ঠিক আছে? তো এটা তো y অক্ষ, তাহলে এইখানে আছে গিয়ে আমার কাছে ধরলাম যে এটাকে না অধিবৃত্তের অক্ষ বলা হয়, অধিবৃত্তের অক্ষ। এক্স অক্ষ কিন্তু উপরে আছে, এই যে এটা এক্স অক্ষ, এটা y অক্ষ, মানে যে সরলরেখার উপর নাভি থাকে সেটাকে অধিবৃত্তের অক্ষ বলা হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে তুই এইটাকে একে পার্থক্য কী করে করতে পারবি, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমার কাছে নিয়ামক সাপোজ, ছবিটা যদিও এটা এই সরলরেখাটা হবে না, ধরলাম এটা নিয়ামক, ঠিক আছে? এবার বলেছে আমাকে ছবি আঁকতে, এই সমীকরণ বের করতে, এটাকে কত বলতে পারবো? 2, -3। এখানে যে কোনো বিন্দু পি, সেটাকে XY বলা যাবে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, তো এবার এই যে SP, এটা তো S, আর এই যে PM, এটা তো M, তাহলে এই দূরত্বটা কি সবসময় সমান হবে, তাই না? আমরা জানি তো। তাহলে আমরা জানি একটি অধিবৃত্তের ক্ষেত্রে SP = PM, তাহলে বলতে পারবো SP² = PM², ঠিক আছে? ক্লিয়ার সবার? আচ্ছা, SP মানে হচ্ছে গিয়ে S আর P, এই দুটো বিন্দুর দূরত্ব, তো জানি না আমরা, এটা মাইনাস এটা তার স্কোয়ার, এটা মাইনাস এটা তার স্কোয়ার, তাহলে x - 2 তার স্কোয়ার
প্লাস ওয়াই প্লাস 3 তার স্কোয়ার। আর পিএম স্কোয়ার করলে কত হবে? পিএম স্কোয়ার, আচ্ছা পিএম কী করবো বলতো? পি হচ্ছে গিয়ে পিএম হচ্ছে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্বের সূত্র কী আছে? প্রথমে এই বিন্দুটাকে এখানে বসাতে হয়, তো এক্সের জায়গাতে এক্স বসালে এক্সই থাকলো, আর নতুন কিছু পাল্টালো না। এটা হয়ে গেল 3x মাইনাস 4y, 5টাকে এদিকে নিয়ে আসতে হয়, তো তাই তো নিয়ম। ঠিক আছে, লম্ব দূরত্ব বের করার সূত্র বুবুন মনে আছে না? এটা ভুলে গেছিস? আছে। আর 3 স্কোয়ার আর মাইনাস এর স্কোয়ার করলে 4 স্কোয়ার, এটার মড নিতে হয়, আবার তার স্কোয়ার করে দেবো এখানে, যেহেতু আমাকে আর কি স্কোয়ার করা হয়েছে। আচ্ছা, তো এটাকে ভেঙে দিই, কত আসছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু, এখান থেকে যেটা পাবো উপরে আসছে আমার কাছে 3x মাইনাস 4y মাইনাস 5 এর হোল স্কোয়ার, নিচে আসছে 3 স্কোয়ার প্লাস আর স্কোয়ার করলে 25 রুট করলে 5, আবার 5 স্কোয়ার করলে আবার সেই 25। ঠিক আছে, মানে 25টা পুরোটার সাথে গুণ হবে, এটাকে ভেঙে দেবো। ঠিক আছে, তাহলে কত আসছে? 25x স্কোয়ার মাইনাস 100x প্লাস 100 ওয়াই স্কোয়ার, তারপরে 25 6 150 ওয়াই প্লাস 25 9 225 ইকুয়ালস টু দিয়ে এদিকে লিখছি 3x স্কোয়ার করলে কোথায় স্কোয়ার যে করে দিলাম, প্লাস মাইনাস থাকলেই তো ওটা স্কোয়ার হয়ে গেল, প্লাস হয়ে গেল সব। 9x স্কোয়ার 4y স্কোয়ার করলে হয় 16y স্কোয়ার, আচ্ছা 5 স্কোয়ার করলে হয় 25 প্লাস 2 ইন্টু এটা প্লাস না মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 3 6 6 4 24xy। আচ্ছা, এটা ইন্টু এটা করলে 2 3 মাইনাস 15x। ঠিক আছে, এটা ইন্টু এটা করলে প্লাস 20, না এটা 15 হবে না, এটা 30 হবে, আর এটা 40 হবে, 40y সমান সমান গোল্লা, সরি হ্যাঁ গোল্লা, আর সমান সমান একটা সমান দেওয়া আছে, তো ব্যাস সবগুলোকে একদিকে নিয়ে আসলে 16x স্কোয়ার 16y স্কোয়ার 16y, হ্যাঁ তাহলে 100 থেকে 16 যায় 84y স্কোয়ার মাইনাস 100x, এদিকে আছে প্লাস 30, তার মানে মাইনাস 70x। আচ্ছা y 150y, আর এদিকে আছে কত y? এদিকে আসছে তো, এদিকে আসছে তো 150y, আর এদিকে 40y, মানে প্লাস 110y। ঠিক আছে, এরকমই কিছু একটা থাকলো সমান সমান 0। এটাই হচ্ছে কি আমার কাছে অধিবৃত্তের সমীকরণ। সবাই কি বুঝতে পারলাম? একশো টার্মও থাকলো, হ্যাঁ আছে। এ মা দাঁড়া, ওই যে টেবিলটা, ওটাই সব তো আসল ফর্মুলা। ওটা টেবিলটা এখন মনে হচ্ছে বিশাল কিছু, তো তুই এখনই দাঁড়া, আমি ছবিটা আঁকছি, তুই এখন নিয়ে থেকে সবটি বলে দিবি, একটু শান্ত হও শুধু। ঠিক আছে, একটা আমি দেখাবো, বাকি 3টা তুই নিয়ে থেকে বলতে পারবি। ঠিক আছে, আমি প্রথমটা বলবো, তারপর তোরা বাকি নিজে থেকে বলতে পারবি, চাপ নিস না, আমি আছি তো, চাপ নিচ্ছিস কেন? ঠিক আছে, আমি প্রথমটা বলে দেবো কি হবে না হবে। আচ্ছা, মোটামুটি তাহলে বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এইটা যদি নাভি হয় তাহলে হ্যাঁ সহজ আছে চ্যাপ্টারটা। এটা যদি নাভি হয়, এটাকে বলা হয় সরলরেখাটার ভার্টেক্সের ইংলিশ বাংলা নাম কি জানো? বারবার শুধু ভুলে যাই আমি এটা। ভার্টেক্স, হ্যাঁ প্রতিদিন ভুলে যাই আমি এটা। শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এই তো হ্যাঁ শীর্ষবিন্দু। আচ্ছা, তো এটাকে ভার্টেক্স বলা হচ্ছে। আর এই যে নিয়ামক যেখানে ছেদ করছে, পাতিকতা হচ্ছে এই যে ছেদ বিন্দুটা নিয়ামকের, সাপোজ যদি এটাকে আমি আর বলি, এটা যদি এস হয়, তাহলে আর যদি এটা মনে করো আমার কাছে কিউ হয়, তাহলে কিউটা হবে আর এস এর মধ্যবিন্দু। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, কারো অসুবিধা? মানে এই যে এখান থেকে এটা যত দূরত্বে আছে, এখান থেকে এটা সেম দূরত্বে থাকবে সব সময় সেম হবে এটা। ঠিক আছে, আচ্ছা এবার আমি কিছু এটা তো একটা সরলরেখার এমনি সরলরেখা বলছি, অধিবৃত্তের এমনি সমীকরণ পেলাম। এবার কিছু স্ট্যান্ডার্ড মানে একদম ভালো দেখতে আকারে প্যারাবোলা আছে, তাদের সমীকরণ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, ওইখান থেকে আমরা আস্তে আস্তে ভালোভাবে শিখতে পারবো পুরো ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। না এই যে এটা শীর্ষবিন্দু কিউটা, হ্যাঁ যেখানে হ্যাঁ অক্ষটাকে যেখানে ছেদ করেছে প্যারাবোলাটা, মানে অধিবৃত্তটা, ওই অক্ষ মানে ওর নিজের অক্ষ, ওটা ওর নিজের অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ না আবার। ঠিক আছে, হ্যাঁ মানে নাভিটা যেখানে আছে সেটাকে অক্ষ বলা হচ্ছে, নাভির কোনো অক্ষ হয় না আবার। ঠিক আছে, সেটাকে অক্ষ বলা হয়। নাভি শীর্ষবিন্দু যেখানে থাকে সেটাই হচ্ছে কি অক্ষ, অধিবৃত্তের অক্ষ।
এই ইংলিশ শুরু করবো নাকি? থাকা সবাই থাকিয়ে নে। একটা অধিবৃত্তের সমীকরণ বের করতে চাইছি যার শীর্ষবিন্দুটা 0,0-তে আছে, মূল বিন্দুতে আছে, ঠিক আছে। ভার্টেক্সটা মানে ভার্টেক্স বললাম, ফোকাস নাভিটা a,0-তে আছে। আচ্ছা, নাভি যেখানে আছে তার ঠিক একই ডিস্টেন্সে তো কি থাকবে, নিয়ামক থাকবে। তার মানে এই দূরত্বটা কত, a, এটা x অক্ষের, এটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল কোনো সরল রেখার সমীকরণ কি হয়, x সমান ধ্রুবক, ধ্রুবকটা কত, যেহেতু a মাইনাস দিকে আছে তাহলে এটা হবে x সমান -a, এটার সমীকরণটা বোঝাতে পারলাম তো। যেহেতু y অক্ষের সমান্তরাল কতটা দূরত্বে আছে, -a দূরত্বে, কেন এইদিকে তো, ঠিক আছে। যদি এইদিকেও তো প্লাসে হতো, কোনটা, এই বিন্দুটা, অবশ্যই হ্যাঁ, বিন্দুটা -a,0 বলেই তো এটা 0,0 হয়েছে, ঠিক আছে। তো এইটার আমরা সমীকরণ চাইছি। তো সমীকরণ বলা হচ্ছে যে কিছুই না, ওই আমরা একইভাবে বের করবো SPPM, ঠিক আছে, করে একবার দেখিয়ে নিই যখন মনটাকে শান্তি পাবো, ঠিক আছে। আসবে এটা y² = 4ax, ঠিক আছে। আচ্ছা, এর কিনা তাহলে এই অধিবৃত্তের অক্ষটা হচ্ছে কি x অক্ষ, এই অধিবৃত্তের অক্ষটা হচ্ছে কি x অক্ষ, ঠিক আছে। x অক্ষের সমান্তরাল না কিন্তু, x অক্ষ একদম, ঠিক আছে। আচ্ছা, এটা সমীকরণ বলছে এরকম আসবে, কীরকম আসবে দেখি। তাই একই কনসেপ্ট আমাদের কাছে, যে এখানে একটা পি নিব, পিটা কত হবে x, y, আর কন্ডিশন কি বলেছে, SP² = PM²। আচ্ছা, তাহলে SP মানে হচ্ছে কি দুটো বিন্দু দূরত্ব, তার মানে x - a তার হোল স্কোয়ার প্লাস y² = PM মানে হচ্ছে এই বিন্দু থেকে এটার দূরত্ব, এই সরলরেখার দূরত্ব, তাই না। এটা চাইছি আমরা, ভালো করে বুঝতে হবে সবাইকে, ঠিক আছে। তো এটা যদি বসাই তাহলে এক কি হবে, এইদিকে x + a হলো, এটা এদিকে আসলো, নিচে হবে √1 এর স্কোয়ার, কেন y এর তো কিছু নেই এখানে, ঠিক আছে। ক্লিয়ার হলো কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আবার স্কোয়ার করতে হবে, তার মানে এটা x² + a² - 2ax + y², এদিকে তো 1ই হয়ে গেল, x² + a² + 2ax, এই দুই বন্ধু বাড়ি গেল, কত পেলাম, y² = 4ax। বুঝতে পারলাম, বলেছিলাম এটা আসবে, ঠিক আছে। ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে যখন তার শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে, তাহলে কোথায় থাকছে, a,0-তে থাকছে কি, নাভি, আর x = -a বা x + a = 0 হচ্ছে নিয়ামকের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, আর কি বলতে পারি আমরা এই অধিবৃত্তটা সম্পর্কে, সেটা হচ্ছে কি, হ্যাঁ বলে ফেল, তাড়াতাড়ি বল। আচ্ছা, কোনটা, এটা এই দুটো বিন্দুর দূরত্ব রে, x2 - x1 এর স্কোয়ার, y2 - y1 এর স্কোয়ার, কপাল রে। আচ্ছা, এবার যদি নাভিতে একটা লম্ব আঁকি, লম্ব কিন্তু নাভির কিন্তু কোনো কর্ড না, ঠিক আছে, নাভিতে লম্ব এঁকেছি একটা, তাহলে এই যদি নাভিটা যদি উপরেরটা p হয়, এটা যদি p' হয়, তাহলে এই দূরত্বটা কত হবে, বলছে এই দূরত্বটা হবে 4a একক, কারণ এইটা হচ্ছে 2a আর এইটা হচ্ছে গিয়ে 2a, আলটিমেটলি এই নাভি লম্বের দূরত্বটা হচ্ছে 4a একক। এবার সবাই একটু বইটা খুল, দেখ যা বললাম প্রথম 1 নাম্বারটাতে, ওই যে টেবিলটা 560 পেজের টেবিলটা, সব প্রথম 1 নাম্বারটা সব মিলেছে, কোনো অসুবিধা এবার নেই। এবার যদি সমীকরণটা হতো y² = -4x, তখন তার ছবিটা না এরকম, মানে একই সব কিছু, ছবিটা শুধু এই দিকে আসতো, ঠিক আছে। y² = 4x হলে ডান দিকে, y² = -4ax হলে বাঁ দিকে। তার মানে তোরা নিজেরাই বলবি এবার, এর তাহলে ফোকাসটা বা নাভিটা কোথায় থাকবে, এর মূল বিন্দুটাই, শীর্ষবিন্দুটা বললামই না। নিয়ামক কোথায় থাকবে, x = +a, এবার তার মানে x - a = 0, আর এর নাভি, আচ্ছা বলছি, এই এত দূর মনে শুধু বলা হয়েছিল y² = 4x হলে ছবিটা এরকম, ঠিক আছে। y² = -4x যদি হয়, তো সেই ক্ষেত্রে না ছবিটা হচ্ছে কি এইটা, ঠিক আছে। সেই ক্ষেত্রে নাভিটা থাকবে -a, 0তে, নিয়ামকটা থাকবে x = a বা x - a = 0,
যদি সমীকরণটা হয় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তখন তার নাভি তখন ছবিটা উপরের দিকে, নাভি থাকছে 0, এতে নিয়ামক থাকবে y প্লাস এ ইকুয়ালস টু 0। আর যদি সমীকরণটা হয় এক্স স্কোয়ার ইকুয়ালস টু, মানে আমি অ্যারো করে দিচ্ছি, এইটার ছবি এইটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এইটার ছবি হচ্ছে গিয়ে এইটা, তারপরে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4x, তার ছবি হচ্ছে এইটা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay, তার ছবি হচ্ছে এইটা। ঠিক আছে, এই ক্ষেত্রে নাভিটা থাকছে আমার 0, -aতে। এবার আলোচনা করি, যদি নাভিটা আমার মানে অক্ষটা আমার কাছে অক্ষ মানে অধিবৃত্তের অক্ষরা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন কীরকম সমীকরণ হবে দেখা যাক। তখন সমীকরণটা এরকম হবে, এই যে এইটা হচ্ছে কি অধিবৃত্তের অক্ষ, এই যে কার সমান্তরাল অক্ষটা, এক্স অক্ষের সমান্তরাল। সেই ক্ষেত্রে আমরা সাপোজ ধরলাম যে ওর নাভিটা আছে আমার কাছে আলফা, নাভি তো না, সাপোজ এই যে এইটা মানে শীর্ষবিন্দুটা আছে আলফা কমা বিটাতে। ঠিক আছে, তখন তার সমীকরণ হবে, আচ্ছা যদি এরকম হয়, এটা মানে কারকম দেখতে অনেকটা এর মতো না, ঠিক আছে, তখন তার সমীকরণটা হয়ে যাবে এই যে y এর জায়গাতে চলে আসবে y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এই দ্যাটস ইট। বুঝতে কি পারলাম? কারো কি অসুবিধা কোনো নেই? যদি এইটাই যদি নিচের দিকে হতো, ঠিক আছে, তাহলে বিন্দুটা কিছু না, এই যে বিন্দুটা হতো আলফা কমা মাইনাস বিটা, মাইনাস আলফা কমা মাইনাস বিটা, শুধু পার্থক্যটা এই জায়গাটাতে আসতো, বাকি পুরোটা কিন্তু সেম, মানে এরকমই, মানে একদম এইরকমই, শুধু নিচে মানে এই যে সমান্তরাল আছে এটার সাথে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সাপোজ এর নাভিটা আছে আমার কাছে আলফা কমা মাইনাস বিটাতে, তখন এটা কি হতো, এটা প্লাস হয়ে যেত, এটা আমার মাইনাসই থাকতো। ঠিক আছে, বাকি পুরোটা সেম। যদি আমার ছবিটা হতো এরকম, মানে এবার ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেছে, মানে সেই ক্ষেত্রে ছবিটা আঁকছি আমি এইরকম। ঠিক আছে, এই যে তাহলে এইটা হচ্ছে কি ওর নাভি, আর নাভিটা কার সমান্তরাল, নাভিটা ওয়াই অক্ষের সমান্তরাল। সাপোজ তখন এখানে আমি নিলাম, এটা হচ্ছে গিয়ে এটা এই যে এটা কথায় থাকবো, তখন মাইনাস আলফা কমা বিটা নিলাম না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সমীকরণটা, আচ্ছা এটা দেখতে কীরকম, দেখতে হচ্ছে এর মতো, মানে ওই যে এক্সের জায়গাতে এক্স প্লাস আলফা চলে আসলো, 4a ইন্টু ওয়াইয়ের জায়গাতে ওয়াই মাইনাস বিটা, দ্যাটস ইট। আশা করছি সবার ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা আর আমি যে এটা মানে প্রথমে যে সমীকরণটা তৈরি করেছিলাম, ওটা যে কোনো র্যান্ডাম একটা অধিবৃত্তের সমীকরণ, তার ছবিটা আমি এখানে এঁকে দেখালাম, এই যে এরকম, এই যে এর অক্ষের সাথে কারো কোনো মিল নেই, কারোর সঙ্গে সমান্তরালের মধ্যে কিচ্ছু না, তখনই ওরকম উল্টো পাল্টা একটা সমীকরণ আসবে। ঠিক আছে, আশা করছি সবারই ক্লিয়ার হলো। মিস্টার হুমায়ুন, বুঝতে পেরেছিস? ঠিক আছে, সবারই ক্লিয়ার? ব্যাস, এইগুলো কি মুখে মনে রাখতে অসুবিধা হলো? ব্যাস, এইগুলো আর কিছু নেই, এবার সুতরা কিচ্ছু না, অঙ্ক সব নিজে থেকে স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি, দুটো অঙ্ক না হয়। উদাহরণ 2, পেজ নাম্বার 561। কত আছে অধিবৃত্তের সমীকরণটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ax, আর বৃত্তটা কত আছে 4x স্কোয়ার 4y স্কোয়ার, তারপরে কে বলছে না, -8x প্লাস 12y। আচ্ছা, তো এই বৃত্তটার কেন্দ্র কোথায় আছে, 1, -3/2। এই বুন টাকা ধরে নেয় যে এটার কেন্দ্র আছে আপাতত এখানে 1, -3/2। তো কী করে বের করলো ওটা, ভিডিও দেখলে বুঝতে পেরে যাবি। ঠিক আছে, ধরে নে এর কেন্দ্রটা আছে এখানে, কেন্দ্র মানে বুঝতে পারছিস, এই যে এটা বৃত্ত, এর কেন্দ্রটা হচ্ছে এটা, কী করে বের করতে হয় ভিডিও দেখলে বুঝতে পেরে যাবি। আচ্ছা টাকা দিকে সবাই টাকা। এবার বলেছে এই অধিবৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে এই কেন্দ্রটাকে এখানে বসাই, তাহলে বসালে কি পাবো, -3/2 স্কোয়ার ইকুয়ালস টু 2a ইন্টু 1। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 এর মানটা আসছে 9/4, তাহলে a এর মানটা আসলো 9/8। অতএব অধিবৃত্তটার সমীকরণ কত পেলাম, ওয়াই স্কোয়ার সমান 2 ইন্টু 9/8, তাই না, দরকারই ছিল না আমার, থাক 9/4x। আচ্ছা সবারই ক্লিয়ার হলো? এবার আমাকে বলেছে এই অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক বের করতে, নাভির লম্বের দৈর্ঘ্য বের করতে, নিয়ামকের সমীকরণ বের করতে। খুবই সহজ, কেন, কারণটা হচ্ছে এই অধিবৃত্তটা কার মতো দেখতে, খুবই স্বাভাবিক, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো দেখতে। ঠিক আছে, তো এই অধিবৃত্তটার নাভি কোথায় থাকে, a,0তে। এর নিয়ামকের সমীকরণ, ছবিটা আঁকি, এই যে এইটা, এর নিয়ামকের সমীকরণ কি হয়, x ইকুয়ালস টু -a
তাই না? এর নাভি লম্বের দৈর্ঘ্য কত হয় 4a একক, ঠিক আছে সবারই ক্লিয়ার? তাহলে এইখানে এই যে 4a আর এইখানে 9/4 এই দুটোকে সমান করতে হবে শর্তানুযায়ী বলে আমি কি করলাম 4 এর মানটা 9/4 বসালাম, ঠিক আছে? এটার সাথে এর থেকে তুলনা করলাম, তাহলে এর মানটা কত আসলো 9/16। অতএব নাভির স্থানাঙ্ক কোথায় আছে এবার তো বলতে অসুবিধা নেই, নাভির স্থানাঙ্ক কত হবে a,0 থাকে, তার মানে 9/16,0, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার। আচ্ছা এর সমীকরণ কত হবে নিয়ামকের সমীকরণ, সেটা হবে x = -a, তার মানে x = -9/16, তার মানে 16x + 9 = গোল্লা। এটা হলো গিয়ে আমার কাছে নিয়ামকের সমীকরণ। নাভি লম্বের দৈর্ঘ্য কত 4a, 4 এর মানটা তো বের করা আছে আমার কাছে অলরেডি 9/4, নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 9/4, ব্যাস সব তো বেরিয়ে গেল। কি অসুবিধা আছে? পারলাম বুঝতে? কারো কোনো অসুবিধা? কি দুটো এবার হলো? খেপা আছিস নাকি রে? কি নাভিরে অক্ষরে কি বলছিস? কোথায় এর মানে একটা বেরোলো কি বলছিস? হ্যাঁ ও এর মানটা 9/8, এখান থেকে 9/16 কেন হলো তাই তো? ও আচ্ছা ওটা তো আলাদা কেস, ওটা তুই ভুলে যান না আপাতত, ওটা আলাদা কেস, ওটা বাদ দে। উদাহরণ 5 ট্রাই করবি এরপরে। এই হয়েছে, অঙ্কটা হয়েছে, উদাহরণ 5। এই সবাই তাকা উদাহরণ 5-এর দিকে তাকা একবার। এই একটি অধিবৃত্তের শীর্ষ ও নাভির স্থানাঙ্ক, শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে আর নাভির স্থানাঙ্ক দিয়েছে। শীর্ষবিন্দু কোথায় আছে -2,3, মানে এইসব জায়গাতে শীর্ষবিন্দুটা আছে ধরলাম। আচ্ছা আর নাভিটা কোথায় আছে 1,3, 1,3 মানে হচ্ছে গিয়ে এই যে এইটা, তার মানে কি বুঝলাম এইটা হচ্ছে গিয়ে তার অক্ষ। এটা কার অক্ষ? অধিবৃত্তের অক্ষ। আচ্ছা এটা শীর্ষবিন্দু বলেছি তো, তার মানে অক্ষটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। ছবিটা কি এরকম তো নাকি? নিশ্চয়ই ক্লিয়ার? হ্যাঁ হলো। এইবার কি বলেছে আমাকে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা তো এই অধিবৃত্তটার ক্ষেত্রে আমরা তো জানি যখন অধিবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল হয় তখন তার সমীকরণটা কীরকম হয়, এটা দেখতে কীরকম এর মতো অনেকটা, ঠিক আছে? এর মতো দেখতে অনেকটা তো, তার মানে এর সমীকরণটা কি হয় y² = 4ax। তাহলে এর সমীকরণটা কত হবে y মাইনাস, হ্যাঁ দরকারই দেবে আমার, এই তো 4a × x মাইনাস আলফা, এটাই হচ্ছে গিয়ে এর মানে যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তখন তার এটা হবে, ঠিক আছে? একটা জিনিস তো -2,3 আর 1,3 দুটোকে যোগ করলে তো এক্স অক্ষের সমান্তরাল সরল লেখা আসছে, ওটাই তো অক্ষর। খ্যাপারে -2,3 এটা শীর্ষবিন্দু আর 1,3 হচ্ছে নাভি। এই নাভি আর এটা দুটোতে একই সরল লেখায় থাকবে, আর ওই সরল লেখাটা কার সমান্তরাল দেখতে পাচ্ছিস না? এক্স অক্ষের সমান্তরাল। আমি আঁকলাম বলে না, -2,3 আর 1,3 ওই যে 3 মিলে গেছে বলেই হলো। আমি একে চিন্তা আমি যা খুশি আঁকলে হবে না আবার। আচ্ছা তো এটা কোথায় আছে? এটা শীর্ষবিন্দুটা কত বলেছে -2,3, তাহলে সমীকরণটা কি লিখতে পারবো y - 3 হোল স্কোয়ার = 4a × x + 2। সমস্তটা হচ্ছে a এর মানটা কি করে বের করব? কেন এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটাই তো a, তাই না? এই যে এখানে এটা 0, 0, এটা a,0, তাহলে এদের দূরত্বটাই তো a, তাই নাকি? তাহলে এদের দূরত্বটা বের করি আমরা, কত আছে এটা 1,3, 1,3, তার মানে 3 - 3 এর স্কোয়ার করলে 0, আর 1 + 2 মানে 3 এর স্কোয়ার, তার মানে আলটিমেটলি 3, তাহলে 4 × 3 আর এটা, তার মানে অ্যান্সারটা লিখে রেখে দেখি y², অ্যান্সারটা কীভাবে রেখেছে একবার দেখি। অ্যান্সারটা এভাবে রেখেছে y² - 6y + 9 12x + 12, 12 2 24, তার মানে y² - 6y - 12x -15 = গোল্লা। আচ্ছা অ্যান্সার কি বুঝতে পারলাম সবাই? খুব জটিল ছিল হুমায়ুন? আগে সবাই এক কাজ কর যে a সমান, ঠিক আছে, a হচ্ছে গিয়ে অধিবৃত্তর শীর্ষ থেকে নাভি দূরত্ব,
এ সমান সমান, ছবিটা আঁক সবাই, ছবিটা আঁকার পরে লিখবি এ সমান সমান অধিবৃত্তের শীর্ষ থেকে নাভির দূরত্ব। বের করে নে এবার, -2,3 আর 1,3 মধ্যে দূরত্বটা বের করে নে। দুটো বিন্দু দূরত্ব রে, দেখছে দেখছে, এই যে তাকা, পরের দিকে তাকা, এই দুটো বিন্দুর দূরত্ব বের করে নে রুট দিয়ে। আমি জানি না, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। জলদি করো। কত আসলো রে? 3 এসেছে, সবারই 3 চলে এসছে নিশ্চয়ই। এবার সবাই লিখ, যেহেতু অধিবৃত্তটির শীর্ষ, যেহেতু অধিবৃত্তটির শীর্ষ ও নাভির কোটি সমান, নাভির কোটি, শুধু স্থানাঙ্ক লিখিস না, যেহেতু অধিবৃত্তটির শীর্ষ ও নাভির কোটি সমান, তাই অধিবৃত্তটির অক্ষ x অক্ষের সমান্তরাল। বই পাচ্ছে? অতএব অধিবৃত্তটির সমীকরণ হলো, কেন বই পাচ্ছে তোর? অতএব অধিবৃত্তটির সমীকরণ হলো, বলে এটাকে লিখে নে, এই যে 3টে লাইন হয়ে যাবে তাহলে। কি করছিস রে হুমায়ুন তুই? আমি আমাকে আবার সরতে হবে? এত কষ্ট দিবি তুই আমাকে? দে একটা বই দে, একটা বই। সবাই হোমওয়ার্কগুলো লিখবো। উদাহরণ 1-এর 1, 2, 3, উদাহরণ 1-এর 1, 2, 3, শুধু 3, উদাহরণ 3, উদাহরণ 6, উদাহরণ 8, উদাহরণ 10, 6 আর 10 লিখেছি, 12, 15 MCQ অল। ব্যাস এই থাকলো, পরের দিন করাবো, চ্যাপ্টারে করাবো না। হ্যাঁ।